আচ্ছা, আমরা এখন কথা বলবো বজলুল করিম বাহারের সঙ্গে। তিনি শুধু কবি নন, তিনি অনেক কিছুই লেখেন। আ তো এটা একটা কথোপকথন আমরা বলবো, ঠিক সেরকম ইন্টারভিউ নয়। তো বজলুল করিম বাহার, আমি আপনাকে তো ভাই বলি। তো আপনি কবিতা লেখেন, এটা আমরা জানি। কিন্তু এছাড়া আরও অনেক কিছুই লেখেন। আপনি অনুবাদ করেছেন, আপনি গদ্য লিখেছেন এবং প্রথম যে বইটা আপনার বেরিয়েছিল বেশ কত বছর আগে? এটা 88 বা 90 এর দিকে, তাই না? কত হুম, সালে হুম। হবে? এটা হচ্ছে আহ, সে 80 দিকে। 80 দিকে না? হ্যাঁ, ওইটি 80 দিকে। ওইটা তো একটা গদ্যের বই নাকি? গদ্যের বই, গদ্যের গদ্যের বই। বই এবং সুন্দর একটা নাম ছিল বইটার। নামটা ভুলে গেছি। নামটা ভুলে গেছি। খুব মানে ওইভাবে সিরিয়াসলি তো কখনো কোনো লেখা ওইভাবে আসছে না। কিছুটা তাড়িত হয়ে লেখা। তো আচ্ছা, ওই সময় যে লেখাগুলো হলো, আনোয়ার আহমেদ নামে একজন বিখ্যাত মানুষ ছিলেন। সম্পাদক। হ্যাঁ, সম্পাদক আনোয়ার আহমেদ, রূপম এবং কিছু ধনী যে সম্পাদক, সম্পাদক, জি। উনি আমাদেরকে তাড়িত করতেন যে একটা বই বের করো। আচ্ছা, তা আমি বললাম যে "এই দেখেন, এই বই তো বের করার খুব একটা ইচ্ছা নেই।" বলছে না, আপনি প্রেসে দেন, কালকে আপনি আমার সঙ্গে যাবেন, আপনি ওই পাণ্ডুলিপি নিয়ে আপনি প্রেসে দেবেন, প্রেসে এটা টাইপ হবে, কম্পোজ হবে, আমি ওখানে থাকবো, আপনাকে এটা দিতে হবে। আনোয়ার ভাইয়ের ভয়ে এবং কিছুটা তাড়িত হয়ে আচ্ছা। আমি আনোয়ার ভাইয়ের নিবেদনকে উপেক্ষা না করতে পেরে এই সমস্ত লেখালেখি নিয়ে আমি ওইখানে একটা প্রেসে চলে গেলাম, ইতি বগুড়ায়। ওই প্রেসে এটা যাওয়ার পরে ওইখানে গ্রন্থটিকে ছাপা হলো। এবং ওটার কপি শেষ হয়ে গিয়েছিল, পরে না, পাওয়া যায় না। কপি নাই। এখন প্রিন্ট আউট। একটা কপি হয়তো আমার কাছে থাকলেও থাকতে পারে। আচ্ছা, আচ্ছা। এবং ওটাই হচ্ছে আমার প্রথম কপি। এবং অবাক লাগবে যে আনোয়ার ভাই কিন্তু প্রাথমিক কিছু টাকা বেশি দিয়ে রেখেছিলেন, যে এই টাকাটা কিন্তু ভাগ দিয়ে গেলাম, বাদ বাকি আপনি কোথাও টাকা সংগ্রহ করে এটা বই আকারে বিক্রি করবেন। এই হচ্ছে আমার প্রথম বইয়ের প্রণোদনা। বাহ! তারপরে পরবর্তীকালে শিবলি মুক্তার, হ্যাঁ, শিবলি আমার কাছে লাগবে, বলতে পারবে একটা বই বলতে। তো ওই বইটা করতে যেয়ে আমি আবার একটা দুর্ঘটনায় পড়ে গেলাম। বইয়ের পাণ্ডুলিপিগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে গিয়ে আমার ওই চিলেকোঠা ছিল, চিলেকোঠা থেকে পার্কে দিয়ে পড়ে গেলাম, পড়ে যেয়ে পা ভেঙে গেল। হায়! এতে এরপরে শিবলি আবার করলো কি, ওইটা করার পরে আবার পাটের সঙ্গে একটু সারলো, রাঁচে ঘর করে, এখন মনে আছে। ওই লেখাগুলো আমি নিয়ে গেলাম এবং ওই লেখাগুলো নিয়ে যেয়ে আমি আমার দ্বিতীয় বইটা বের করলাম আর কি। আচ্ছা, আচ্ছা। এই দ্বিতীয় বইটার নামও তো এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা কিসের বই ছিল? কবিতার এটা বই? প্রবন্ধ। প্রবন্ধের বই। প্রবন্ধ। এবং আপনার প্রথম বইটাও তাই ছিল। প্রথম বইটাই বই। হ্যাঁ, এবং বেশ বিচিত্র টাইপের হ্যাঁ, প্রবন্ধ মানে ছিল। রকমারি জিনিস। হ্যাঁ, রকমারি, এবং রকমারি জিনিস বইটার এবং নামও এরকম ছিল। মানে আমি ভুলে যাচ্ছি। না, এটা মানে বেশ পাঠক নন্দিত হয়েছিল, এভাবে বলা যায় যে অনেকে এটা পড়েছেন এই বইটা এটা এবং আমিও পড়েছি। আর আচ্ছা, দ্বিতীয় বইটা আমার একটা লেখার কথা মনে আছে, যে মাসুদ খানকে নিয়ে আমি এই প্রথম দেখি। হ্যাঁ, মাসুদ খানকে নিয়ে এটা হচ্ছে আর একটা বই। এটা আমার বলতে গেলে আমি এখানে, ওটা হচ্ছে আধুনিক কবিতার দিক বলা। আচ্ছা। আধুনিক কবিতার দিক বলা। আধুনিক কবিতার দিক বলা, এই এইখানে মাসুদ খানের সারকারামা নামে একটা কবিতা ছিল। সারকানা ভাই, হ্যাঁ, রাইট, পড়েছি, হ্যাঁ। তো এই সময়, ওই সময় যারা মানে এখানে কবিতা লিখতেন যারা, হ্যাঁ, কেউ তো 80 দশকে, কেউ তো 70 দশকে, হ্যাঁ, এর মধ্যে প্রমিনেন্ট 90 দশকে 90-এরও আছে, যে হ্যাঁ। কবিতাগুলো অসম্ভব ভালো কবিতা এবং আমাদের মধ্যে একটা তাড়নার সৃষ্টি করতো, আমাদের কবিতা লেখার প্রতি প্রণোদনা জাগাতো। আমি এই কবিতাগুলো এবং কিছুটা অবদ্ধ বটে, এই কবিতাগুলোকে নিয়ে আমি আমার মতো করে কবিতা লিখলাম। এখানে মাসুদ খান ছিল, ব্রাত্য রাইসি ছিল, হ্যাঁ, এখানে আব্দুল শিকদারও ছিল, আচ্ছা, তারপরে ছিল হচ্ছে বেশ কিছু কবি, এরকম নতুন নতুন কবিতা, সাতাশ ছিল, হ্যাঁ, এরকম এদের কবিতা নিয়ে আমার ওই বইটা আমি বের করলাম প্রথম। 20 পৃষ্ঠার মতো বোধ হয়, কি 40 পৃষ্ঠার মতো। আচ্ছা। এবং এটা পাঠক সমাবেশে ওইখানে যাওয়া হলো, পরবর্তীকালে যাই দেখি একটা কপি ওখানে আছে, অন্য কপিগুলো নেই। সব বিক্রি হয়ে ভালো গেছে। লাগে, হ্যাঁ। এখন ভালো লাগলো, মাত্র দাম ছিল 30 কি 40 টাকা মতো দাম। আচ্ছা, আচ্ছা, তো এই বইটা হচ্ছে আমাদের প্রথম বই। তারপরে আর একটা বই হচ্ছে, বইটার নামটা একটু করলে হয়তো মনে হতো,
এই বইটা পড়ে একজন সচিব স্বাস্থ্য সচিব আচ্ছা আচ্ছা উনি বিয়াম লাইব্রেরিতে এই বইটা আমার এক বন্ধু নিয়ে যে ওখানে দিয়েছে। আচ্ছা দেওয়ার পরে উনি একবার ওই বগুড়ে এলেন, বগুড়ে এসে হঠাৎ করে আমি শুনলাম যে স্বাস্থ্য সচিব বোর্ডে পড়াশোনাকে আসছে। আচ্ছা হ্যাঁ আমি তখন ওখানে প্রিন্সিপাল ছিল, হ্যাঁ উপজেলা ছিলেন না, আমি প্রিন্সিপাল চার্জে ছিলাম। আচ্ছা আচ্ছা তা আমি তো অবাক হয়ে গেলাম যে স্বাস্থ্য সচিব পড়াশোনা ভিজিট করতেছে কেন? আচ্ছা তা আমরা একটা ব্যতিব্যস্ত হয়ে ওনাকে রিসিভ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেটে দাঁড়ালাম। উনি এক সময় বললেন যে এখানে বজুল করে বাহার। আচ্ছা তা আমি বললাম যে ওই এক ভদ্রলোক তার প্রেস বলছে এখানে বজুল করে বাহারকে ওখানে থাকতে বলবে। তা আমি বললাম যে প্রিন্সিপাল তো আমি নই, প্রিন্সিপাল তো আরেকজন আসছে, প্রিন্সিপাল নাই। বলছে না, বজুল করে বাহারকে আপনি থাকতে বলবেন। আমি তো অবাক হলাম যে আমার নামটা জানলো কেমন। তখন ওই ভদ্রলোক এলেন তার অন্যান্য লোকজন নিয়ে উনি আমি রিসিভ করতে গিয়ে পরিচয় দিলাম যে এরকম আমি ভাইস প্রেসিডেন্ট চার্জে আছি, প্রিন্সিপাল সাহেব নেই। এই বললো যে আমি প্রিন্সিপালকে চাচ্ছি না, আমি বজলু করে বাহারকে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আমি রীতিমতো মানে চিন্তায় পড়ে গেলেন। হৃদকম্পনে পড়ে গেলাম। উনি আমার সঙ্গে এলেন, প্রিন্সিপাল চেম্বারে বসলেন। উনি বললেন যে আমি দেখতে এসেছি যে এখানে কোন মুসলমান হ্যাঁ এই ধরনের লেখালেখি। তখন বললো যে এই যে আপনি গ্রন্থ, এই গ্রন্থটাকে আপনি দেখেছেন? তাহলে হ্যাঁ, আমি এটা বিয়াম লাইব্রেরি থেকে নিয়ে পড়েছি এবং আমাকে খুব ভালো লেগেছে। আমার বাড়িও বগুড়ায়। আমি ওই জন্য মনে করলাম যে এই লোকটাকে আমার দেখতে হবে, কে আপনার কোথায় আড্ডা দেন আর এই বইটা আমাকে দেন। আমি ডিসি সাহেবকে বলছি যে বাহারের সঙ্গে যোগাযোগ করে এই বইটা কিনে দেন। আমি তো মহাকাণ্ডে পড়ে গেলাম। তখন এইরকম একটা পরিস্থিতিতে আমি ওই বইটা ওনাকে দিলাম। উনি বইটা বোধহয় একটা কি দুটো কপি দিলাম। আমি বলছি না, আপনি আরও কপি আপনি পরবর্তীকালে। আমি গিয়ে দেখি আমার কোনো কপি নেই। তখন ওই পড়ুয়াতে অমুক টমুক যে লাইব্রেরিগুলোতে এখানে খোঁজ খবর নিয়ে এই বোধ হয় 10 থেকে 15 কপি হয়েছে। উনি আমাকে টাকা দিয়েছিলাম। আমি বললাম, না এটা এই 15 কপির জন্য আপনি কী টাকা দেবেন? আমি জীবনে কোনো টাকা এইভাবে উদ্ধার করার কোনো স্বপ্ন আমার নেই, আর বই বের করারও কোনো স্বপ্ন আমার নেই। তখন আমি মাঝে মাঝে আসবো, আমাকে আড্ডা দেবো। এর বদলে একটা ছোট্ট কথা বলে নেই, হ্যাঁ উনি আবার স্কাউট জাম্বুরির প্রধান ছিলেন। ও উনি বরগুনে একটা প্রতিষ্ঠা মানে একটা বড় ধরনের সমাবেশ করবেন বরগুনায়। বলবো না আচ্ছা জি উনি একজনকে যে বললেন যে বাহারকে বলবে যে এখানে তাকে বিশেষ আতিথ্য বর্ণনা করতে হবে, আমাদের সঙ্গে থাকবে। বাহ আমি তখন পা ভেঙে বসে আছি, দ্বিতীয়বার পা ভাঙা। আচ্ছা বগুড়ার আমাকে চেনে যে এইরকম বজলু করে স্কাউটের সঙ্গে না, এরকম লোকই তো নাই আমাদের। খুঁজতে খুঁজতে বহু কষ্ট ওরা বাড়ি পেয়ে আমার বাড়িতে এলেন। এসেই বললো যে আমি তখন বলছি, ভাই আমি তো বাইরে এই অবস্থা। না না, আপনাকে বরগুনে যেতে হবে। আচ্ছা আমি বরগুনে কেন? আমাদের স্কাউট ক্যাম্প, ওখানে আপনাকে ওই স্কাউট ক্যাম্পে আপনাকে থাকতে হবে। আমি ভাই জীবনে কাজ করছি কিন্তু স্কাউট করিনি তো করিনি। কেন না, ওখানে আমাদের স্বাস্থ্য সচিব একজন আসতেন, উনি আপনার নামটা দিয়েছেন, ওনাকে ধরে নিয়ে ওনাকে যে কোনোভাবে হোক গাড়িতে করে ওনাকে নিয়ে আসেন। যে এই বই লিখে বিড়ম্বনার যে শিকার হতে হয়, এটাও আমি ওইখানে আমি প্রথম কি বললাম। তারপরে পরবর্তী বইটাও প্রবন্ধ, এটার নামও এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এইটা ওই অচিন্ত চন্দ নামে একজন ওইখানে প্রকাশনা করতেন। উনি বললেন যে আপনি একটা পাণ্ডুলিপি দেন, আমি বের করে দেবো। ওই তখন এই বইটা তৈরি করে দিয়েছিল। ওটা মোটামুটি মানে একটা ভিন্ন ধর্মী কবিতা লিখতে, ভিন্ন ধর্মের প্রসঙ্গ নেবে এবং বিচিত্র জিনিস নিয়ে আমার লেখালেখির ক্ষেত্রে যে কারণে গেছে কি এই বইগুলো পাঠক মহল কীভাবে নিয়েছে আমি জানি না, এই বইগুলো নেই আর কি এই জিনিসগুলো। তারপর আর একটা বই বের করলাম, সেটা হচ্ছে শুধু অনুদিত অনুবাদ করে অনুবাদ নিয়ে। আমার যে বিভিন্ন অনুবাদগুলো ছিল, এই অনুবাদ নিয়ে বিশ্বের ভিন্ন রীতির গল্প আচ্ছা এইভাবে বের করলাম। সেখানে বোরেস ছিল, মার্কেস ছিল, তারপরে কার্পেন্টিয়ার ছিল, এরকম বিভিন্ন মানুষদের যে ভালো লাগার যে গল্পগুলো, এই গল্পগুলো অনুবাদ করে আমি বের করি। এবং এই বইটাই বের করে আমার এক শুভানন্দ দায়ী, মানে তার থেকে বের করে দেন। এবং এই বইটাও মোটামুটি বহু মানুষজনের কাছে ভালো লাগে। এবং পরবর্তীকালে আর একটা বই, সেটার নাম হচ্ছে প্রেক্ষাপট। আচ্ছা ডায়েরির মধ্যে একটা
এখানে সক্রেটিসকে নিয়ে আমি দেখি। সক্রেটিসকে ভিন্নভাবে এক সাংবাদিক সক্রেটিসকে দেখে সবাই তো সক্রেটিসকে নানাভাবে ভূষিত করছে, নানাভাবে যে ওনার যে কিছু দুর্বলতা ছিল, এই দুর্বলতাগুলোকে খতিয়ে দেখে এক সাংবাদিক তাকে নিয়ে একটা প্রেক্ষাপট তৈরি করে। এই নোটগুলো আমি দেখি এবং তাকে একটা ভিন্ন মাত্রায় সক্রেটিস হিসেবে আমি তাকে মনে করি এবং তার যে ভুলগুলো, যে ভুলের কারণে সেই সময় স্পার্টা এবং গ্রিসের মধ্যে যে এক ধরনের ভিন্ন ধর্মিতা ছিল এবং উনি যেখানে ভূমিকা রাখতে পারতেন সেই ভূমিকাগুলো রাখেননি, সেই জিনিস নিয়ে একটা ভিন্ন ধর্মিতার মধ্যে রক্ষা এবং এটাও জনমনে ভালো লাগে বলে পাঠকদের ভালো লেগেছে। হ্যাঁ, তারপর গদারকে নিয়ে গদারের আলিয়াস পেসেজে বেশ কিছু ছবি দেখি। জালুক গদার, জালাক গদার, ওয়ার্ল্ড ফেমাস জালুক ফিল্ম গদার, মেকার। হ্যাঁ, exactly। এই জালাক গদারের ছবিগুলো আমাকে আমার মধ্যে একটা ভিন্ন প্রেরণা দেয়। ওই সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলচ্চিত্র তৈরি করতেন এক ভদ্রলোক, আমার ঠিক মনে নেই, উনি আমাকে বললো যে ভাবে আপনি গদারকে নিয়ে আমাকে একটা লেখা দেবেন, যেহেতু আপনি বইগুলো দেখছেন। হ্যাঁ, তখন উনি আমাকে কিছু নোটসও দিয়েছেন। আচ্ছা, আমি এইটা নিয়ে আমি ওই গদারের বইয়ে লেখাটা লিখলাম, পরবর্তীকালে আমি আর পাঠাই দিই। এইটা আমি পদস্থ করি এবং সেই সময় আমার হাবিব তাকবির এসেছিল আচ্ছা, আচ্ছা, এবং বাংলাদেশে বগুড়ায় এবং তাকে রক্ষণাবেক্ষণ করা এবং তাকে রাখার দায়িত্বটা আমার উপর পড়ে এবং ওই সময় আগ্রাবাজার ছবি, চরণ দাস ছবিগুলো কীভাবে উনি করেন, ওনার সঙ্গে থেকে ওনাকে সাংবাদিকতা আমাকে একবার জিজ্ঞাসা করেন যে আপনি কি সাংবাদিক? আমি না। তাহলে আপনি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছেন আমাকে কৌতূহল থেকে, কিউরিয়াসিটি, অনলি ফর কিউরিয়াসিটি, আই ওয়ান্ট টু নো দিস। তো উনি বিভিন্ন ব্যাখ্যা করে দিলেন। পিটার ডেভিসের সঙ্গে উনি মহাভারত করেছেন, তারপরে উনি বিভিন্ন প্রেক্ষাপটগুলো কীভাবে করছেন, এটা বিশাল মাপের মানুষ, তারপরে ওই দেহাতি মানুষদের নিয়ে উনি কীভাবে এই মানে এইগুলো করলেন, এই নাটকগুলো করতেছেন, নিয়ে আসতেছেন, প্লেন চার্টার করে বিদেশে যাচ্ছেন। এই একটা অদ্ভুত মানুষের সঙ্গে থাকার আমার একটা অভিজ্ঞতা হয়েছিল এবং এটাও আমার জন্য একটা বিরাট পাওয়া। এটাও নিয়ে আমার একটা ওই এই অভিজ্ঞতা থেকে আমি এটা দেখি। আমদ সভা এক সময় বগুড়ে গেলেন, বগুড়া যাওয়ার পরে আমাদের এখন ওমর আলী চৌধুরী, মোহাম্মদ আলী সাহেবের ভাই, উনি থাকতেন। তো সবাই ওনাকে ভিড় করে রাখতো, মদ্যপান করে, বিদেশি মদ নিয়ে আসেন, দেখা যায় আমাদের সঙ্গে কোনোদিন কোনো যোগাযোগ ছিল না। আমার সবাইকে দেখে আমরা সবার সঙ্গে আমরা দেখা করতে গেলাম। তো বলে যে বাহার, জীবনে আপনারা একটা ভুল করেছেন, একটা মহামানব কিন্তু এখানে বসেন, আপনারা আসেন, আমি পরিচয় করে দেবো। আমরা গেলাম একদিন, ওই দিন আবার আমার সব ঢাকা চলে গেছে। তারপরে এইটি করার পরে আমদ সাহেব আবার তাকে নিয়ে একজন লোক নিয়ে গেছে যে এই রীতিমতো এই ওমর আলী চৌধুরীর কাছ থেকে উনি সংবাদ শুনবেন এবং সেগুলো বাংলায়, উনি আবার বাংলা লিখতে পারতেন না, এটা বাংলায় অনুবাদ করবেন। তো এটা ছিল তার নিজস্ব একটা মানে প্রজেক্ট। আমি ওখানে যাই সরাসরি অত্যন্ত মানে চুপি চুপি ভয় হয়ে আমি দেখা করলাম ওমর আলী চৌধুরীর সঙ্গে। আমরা বেশ কয়েকজন একটা নাটকের কারণে উনি এসে আমাদেরকে অ্যাকসেপ্ট করলেন এবং এই সময় গল্প করতে করতে আমি ওনাকে বললাম, উনি ফ্রান্সে ছিলেন এই গল্প করতে। তখন আমি নোবেল ভাগের কথা বললাম, কক্তর কথা বললাম, এগুলো আমার পড়া ছিল, কারণ ওই ছবিগুলো আমি দেখছি। উনি কক্তর কথার সঙ্গে ডু ইউ নো কক্ত? আমি বললাম আমি তো তাকে চিনি না, আমি তো ছবি দেখেছি। তখন বললো যে উনি ইংরেজিতে যেটা বললেন যার সারাংশ হচ্ছে উনি কক্তর সঙ্গে একই অ্যাপার্টমেন্টে ছিলেন। মানে তারপর সত্যজিৎ রায় অতীতে বইয়ের মহরত অনুষ্ঠান তাকে ডেকে নিয়ে যান, টমাস মান তাকে চিঠি লেখেন এবং আমি যখন এক এক করে এই জিনিসগুলো বললাম তখন বললো যে উনি আমাকে বলতেছেন হোয়ার হ্যাভ ইউ বিন সিন্স এ লং টাইম বাহার। উনি আমাকে ডেকে ওনার স্টুডিওতে নিয়ে গেলেন। এইরকম মানুষদের সংস্পর্শে থেকে নিজের মধ্যে একটা জগৎ উন্মোচিত হয়ে গেল। তাছাড়া আমার শৈশব কেটেছে দিনাজপুর। দিনাজপুর আমার একটা বিশাল পাওয়া, বীরগঞ্জ, পীরগঞ্জ, আমি নেকমর্দ মেলা, আলুয়াখা মেলা, এই বিশাল মেলাগুলো দেখেছি যেখানে হাতি বিক্রি হতো, উট বিক্রি হতো। হ্যাঁ, হাতি উট বিক্রি হতো, হাতি বিক্রি হতো এবং হাতি আসতো। আমি ক্লাস 3-তে পড়ি,
ব্রিঙ্গি শুনতেছি পীরগঞ্জ স্টেশন কাছে একটা মাঠে, আমি এটা শুনে এত উদ্বেলিত হয়ে গেছি। ঠাকুরগাঁ যে- পীরগঞ্জ। না, এটা হচ্ছে পীরগঞ্জে। রংপুর পীরগঞ্জ না, না, ঠাকুরগাঁ পীরগঞ্জ। ঠাকুরগাঁ পীরগঞ্জ, হ্যাঁ। আমি তখন আমরা স্কুল পালিয়ে পীরগঞ্জ স্কুলের ছাত্র আমি। আচ্ছা আচ্ছা। আমরা কয়েকজন টিফিনে স্কুল পালায় ওই হাতি দেখতে গেছি, অসংখ্য হাতি। ওগুলো ওগুলো নিয়ে যাচ্ছে আলোয়া খামেলায়, এটা এবং কত ওইখান সালের থেকে ঘটনা? নামাইছে। হ্যাঁ, এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে সম্ভবত 52-এ। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। 52-এ মানে হাতি বিক্রি হতো তখন? হাতি বিক্রি হতো, বাহ। ঘোড়া বিক্রি হতো, ঘোড়া উট বিক্রি হতো। উট, বাহ। আচ্ছা, আমি আমার বাবা ডাক্তার ছিলেন, তো আমি খুব কান্নাকাটি শুরু করে দিলাম যে আমাকে ঘোড়া কিনে যেতে হবে। তো উনি তখন আমাদের যে কম্পাউন্ডার ছিল, তাকে একটু বললো যে তুমি একটু ঘোড়া নাও, আমি টাকাটা নিয়ে যাবো। উনি একটু ঘোড়া কিনলেন, ঘোড়া কিনে দিলেন। ঘোড়া, এই কথা মনে হ্যাঁ, আছে। হ্যাঁ, তো এই যে তারপরে শালবন, বিশাল একটা সরল জায়গা, এবং আদিম দিনাজপুরে আদিম মানুষদের পলিয়া নামে একটা ওদের বহু বন্ধু ছিল। হ্যাঁ। সাঁতালদের সঙ্গে মেশার আমার সৌভাগ্য হয়েছিল। বাহ, হ্যাঁ। বহু সাঁতাল বন্ধু আমার ছিল, হ্যাঁ। এবং যে কারণে হচ্ছে কি দিনাজপুরের ওই যে আদিম সরলতা, হ্যাঁ। এইটা আমার মধ্যে একটা রিয়াক্ট করে। আচ্ছা এবং আমাদের যে কোয়ার্টারের আশেপাশে আমাদের এক কোয়ার্টারে বাঘও এসেছিল, আচ্ছা। এবং রীতিমতো ওই গরু পালতো, বাঘ ওই পাঁচির উপর দিয়ে ওই গরু ধরার জন্য এসছে, বাঘ দূরে ছুটে আসছে। এই জিনিসগুলো আমার দেখা, বাহ। এবং এই সমস্ত দেখা আমার ঋদ্ধ একটা শৈশব ছিল। হুম। আমি ওই গল্প শুনতাম, বাঘ আসলে ঢেউ আসে, ঢেউ ডাকলে সেখানে বাঘ আসে। এই যে একটা মিথ, আর এই মিথগুলো আমার মধ্যে হয়তো লেখক ঠিক নয়, লেখাটা আমার একটা চর্চা, যে এটা পড়বো, এটা একটা লিখি লেখা। এই লিখতে লিখতে যে লেখক হওয়া গেল, কোনোদিন লেখক হওয়ার সামান্যতম ইচ্ছা আমার ছিল না। তো এইখান থেকে অনেকের বলে লেখক, কিন্তু নিজেকে আমি কখনো ওই লেখক নামে, ওই বড় নামে অভিহিত হতেও চাই না। কিন্তু মানুষের নানান কারণে, মানুষের ভালোবাসায় বলে যে না, আপনি লেখক। কবিতা লিখি, কবিতা লিখতে ভালোবাসি। নিজের যে যুগ যন্ত্রণা, নিজের যে আত্মিক যন্ত্রণা, নিজের যে আত্মজৈবনিক নানা ধরনের যে কল্পনা রাশি, হয়তো লেখার মধ্যে বেরিয়ে আসে। এইভাবে জীবনযাপনের প্রণালীতে এই লেখালেখি শেষ। না, সেটাই আপনার বিচিত্র অভিজ্ঞতা, এবং আপনার লেখাগুলোও কিন্তু বিচিত্র ধরনের। মানে আপনি একটা আইটেমের মধ্যে যুক্ত থাকেন, মানে সীমাবদ্ধ থাকেননি যে শুধু কবিতাই লিখবেন বা শুধু প্রবন্ধ লিখবেন বা শুধু অনুবাদ করবেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকেন। আপনি বিচিত্র ধরনের কাজ করেছেন। এই ধরনের কাজ কিন্তু আমাদের বাংলাদেশে এখন খুব কম জনই করছেন। যিনি কবিতা লিখছেন তো কবিতাই চর্চা করছেন, গল্প লিখলে গল্পই লিখছেন। হ্যাঁ, তো যাই হোক, আপনার অনেক মানে মূল্যবান কথা শুনলাম, যেটা দিনাজপুর জেলায় আলোহা মেলা কিন্তু এখনো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই এবং, মাত্রায় নেই। ওই মাত্রায় নেই, এবং আপনার একটা সময় হাতি বিক্রি হতো, ঘোড়া বিক্রি হতো। এটা আসলে মানে আমরা কিন্তু জানতাম না, এই জেনারেশনটা কিন্তু জানে না যে হাতি বিক্রি হতো। এবং এমন একটা ঘটনা শুনেছি আমি, যে ওখানে সার্কাস হচ্ছে সেই সময় সবচেয়ে বড় সার্কাস। আচ্ছা, কি নাম ছিল সেটা? নামটা আমি একটু ভুলে গেছি। রসন সার্কাস কি? না, হ্যাঁ হ্যাঁ, রসন সার্কাস। আচ্ছা আর আরও যাত্রা পালা নিয়ে আসতো, যাত্রা। সবচেয়ে বড় যাত্রা পালা। তো এইটা বাসন্তী এখন তো অপেরা কি? বাসন্তী অপেরা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নাম করেছে। না, এটা আরো কি তার আগেও ছিল? তার আগে আরো এক নাম। আর একটা মনে আছে, ওই সময় ছোটবেলায় কান্তজির মন্দিরে গেছে। কান্তজি মন্দির তো হ্যাঁ। বিখ্যাত, হ্যাঁ। কান্তজি মন্দিরে আমার বাবা নিয়ে গেছে আমাকে। শালবন তখন বিশাল ঠাকুরদার যে শালবন বেলগঞ্জের ছিল, মাঝখানে যে, হ্যাঁ। এবং ওইখানে চারিদিক দিয়ে দ্বীপ বেষ্টিত, আচ্ছা আচ্ছা। এবং পানি, নৌকা দিয়ে আমাকে ভিতরে যেতে হচ্ছে, মেলা হচ্ছে, পূজা পার্বণ হচ্ছে। আমার ওই সময় শিশু গার্লফ্রেন্ড নামে একটা পত্রিকা আমার রাখতো, শিশু সাথী। কি নাম পত্রিকার? শিশু গার্লফ্রেন্ড এবং শিশু সাথী। আচ্ছা আচ্ছা ওইখানে কাপালিক প্রসঙ্গে আমরা পড়ছিলাম, বলি দেয় কাপালিক। আচ্ছা আচ্ছা। এবং ওইখানে এক একটা সন্ন্যাসী, মসুয়া সন্ন্যাসী দেখে আমি এত ভয় পেয়ে গেলাম যে এটা তো আমাকে ধরে বলি না দেয়। এইগুলো একটা কিন্তু আমার সেই সময় হয়েছিল। সাপ, খোপ, এগুলো ছিল। মানে ওই জায়গাটা সরল আমার শৈশব এখন আমাকে হট করে। এবং সেই সময় পত্রিকাটার নাম কি বললেন? শিশু গার্লফ্রেন্ড ছিল। এটা কি মানে বাংলাদেশ থেকে না বের না, হতো? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে বের। তারপরে ওই সময় শুক্তারা আসতো, মানে এগুলো আমাদের বাড়িতে লাগতো। সেই সময় দিনাজপুরে এই পত্রিকাগুলো আসতো। আসতো।
বাহ! তাহলে এবং আমাদের বাড়িতে আসতো, এটা রাখতো। আচ্ছা। ওই সময় এর সঙ্গে সঙ্গে পরবর্তীকালে সওগাত আসতো। সওগাত। বাহ! আমার বাবা রাখতেন। আর যেহেতু উনি আবার হয়েছে কি, উনি পড়াশোনা কলকাতায়। ও আচ্ছা। উনি ডাক্তার হিসেবে তখন ক্যাম্বেলে উনি প্রথম মুসলমান ডাক্তার হিসেবে উনি বেরিয়ে আসছেন সেই সময়। আ তো উনি রবীন্দ্রনাথকে দেখছেন, নজরুলকে দেখছেন, উনি আচ্ছা। চিত্তরঞ্জন দাশকে দেখছেন, দ্বিতীয় মহাযুদ্ধের সমস্ত ইতিহাসকে দেখছেন, রবীন্দ্র কুসুমের কাছে। এবং সাম্প্রদায়িক দাঙ্গার সময় স্যার আজদের সাহেবের যে টিম ক্যাম্প করে, তাতে উনি কিন্তু অংশগ্রহণ করেন। আচ্ছা। খালি গোটা ইতিহাস, গোয়েবলস, গোয়ারিং থেকে আরম্ভ করে যে সমস্ত জিনিসগুলো আমার মনের মধ্যে গেঁথে যায়। উনি আমাদের বন্ধু ছিলেন। হ্যাঁ। এবং এই জিনিসগুলো হয়তো মনের মধ্যে এক ধরনের বাতাবরণ সৃষ্টি করে। তবে এর জন্য আমি সবচেয়ে বেশি দিনাজপুর থেকে যখন আমরা বগুড়ায় চলে গেলাম, যেটা আমার বাবার বাড়ি, আমার নানার বাড়ি হচ্ছে দিনাজপুরে, আচ্ছা। হ্যাঁ। ইন্টেপুরে। হ্যাঁ। তখন দেখলাম যে সেখানে জীবনযাপন আলাদা। আচ্ছা। জীবনযাপন আলাদা, একটু রুক্ষতা, কর্কশতা, রূঢ়তা, যেটা দিনাজপুরে আমরা কখনো পাইনি। তখন এই মনের মধ্যে এই সংকটগুলো কিন্তু কাজ করে। আচ্ছা। এবং এই সংকট দ্বন্দ্ব থেকেই বোধহয় লেখার বাসনার প্রতি একটা আগ্রহ জন্মা, যে না এইসব লিখে রাখা যায়, কষ্টের মুহূর্তগুলো লিখে রাখা যায়। এটা একটা মোমেন্টাম সৃষ্টি করে মনের মধ্যে। বাহ! তারপরে আমি প্রচুর পড়াশোনা করি। আমি ওই সেই সময়ের যত গল্প, রূপকথা, ঠাকুরমার ঝুলি থেকে আরম্ভ করে এগুলো নানান ধরনের লেখা আমি পড়ছি। পরবর্তীকালে আমার এই লেখা পড়ার চর্চায় আমাকে বহু নিয়ে যায়। এবং ওই পরবর্তীকালে ল্যাটিন আমেরিকার সমস্ত, আগে তো আর্নেস্ট হেমিংওয়ে আছে যে এই লেখাগুলো পড়ছি, হ্যাঁ। কিন্তু পরবর্তীকালে আমি ল্যাটিন আমেরিকার গল্প, ল্যাটিন লিটারেচার। হ্যাঁ, একেবারে ল্যাটিন লিটারেচার সম্পূর্ণ আমি নিজের বোরেস থেকে, আমার বোরেস অত্যন্ত প্রিয়। আমি অনেক 7-8টা গল্প আমি বোরেস থেকে অনুবাদও করেছি। হ্যাঁ। এইভাবেই জীবনযাপনে লেখক তো হতে চাইনি, নিজের ইমাজিনেশনকে এক ধরনের দেওয়া, মাত্রা দেওয়ার জন্য এই সমস্ত করা। না সেটাই। আচ্ছা বাহার ভাই, মানে আপনি ওই যে দিনাজপুরের যে ঘটনাগুলো, ওগুলো নিয়ে কি কিছু লিখেছেন? যে সেই সময় যে এরকম মেলা হতো এবং বাঘ আসতো, এরকম ব্যাপারগুলো কি আপনার কোনো লেখা আছে? আমার এই প্রেক্ষাপট নামে এতে একটা স্মৃতিকথা আছে। আচ্ছা। এই সেটার নাম দিয়েছি আমি এইভাবে, যে স্মৃতির করতা। ও আচ্ছা, আচ্ছা। স্মৃতির করতা। বাহ! তো এইটা এবং এই বইটা আমার খুব বিভিন্ন জায়গায় যারা নিয়েছে খুব প্রশংসা করছে। যেমন একই বইতে আমি প্রবন্ধ, স্মৃতিকথা, আচ্ছা। এবং ওই স্মৃতিকথাটাই আমার চলে গেছে ইলিয়াসকে নিয়ে। এমনকি আত্মজনের প্রথম দেখা, আখতারুজ্জামান কেমন, ইলিয়াস। হ্যাঁ, এবং আমাদের বন্ধু হয়ে গেলাম কীভাবে, হ্যাঁ, আচ্ছা। কীভাবে তাকে নিয়ে টিকাটুলের সমস্ত ঢাকা আমি ঘুরে বেড়ালাম। আচ্ছা, আচ্ছা। এবং উনি আমাকে সঙ্গে নিয়ে সৈয়দপুরে গেলেন। আচ্ছা, এই আচ্ছা। আফটার লিবারেশন। ওনার সঙ্গে আপনার অনেক স্মৃতি আছে অনেক তাহলে? স্মৃতি। আচ্ছা। এবং উনি যখন ঢাকা কলেজে পড়তেন, সেই সময় তার অনেক গল্পের প্লট আমি জানি, নিজে নিজে যখন কমেমোরেট করতেছে। আচ্ছা। তারপরে এই উপন্যাস থেকে বিভিন্ন টেলিকটা সুপায় এই লেখার টাইপ করতেছেন, সেই সময়গুলোও আমার তার সঙ্গে কাটানো নানা ধরনের প্রক্রিয়া। আচ্ছা। এইগুলো সব মিলে হাসান রাইজুর সঙ্গে দেখা, মনোজ ঘোষের সঙ্গে আমার দেখা, সুবোধ ঘোষের সঙ্গে আমার দেখা হয়েছে। আচ্ছা, আচ্ছা। এই যে বিভিন্ন লেখক, হ্যাঁ। তাদের একটা মানে প্রেরণা, আর পড়তাম তো, যে কারণে একটা সৌন্দর্য সৃষ্টি করছে, লেখালেখির প্রতি একটা আগ্রহ সৃষ্টি করছে। আচ্ছা, আচ্ছা। না আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার সঙ্গে কথা বলতে পারলাম। তবে আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে এবং অন্যান্য লেখকদের সঙ্গে যে আপনার স্মৃতি রয়েছে, এগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো একটা সময়ে। হ্যাঁ। মানুষ কারণ- তার বই, ছন্দ বইটা আমাদেরকে উৎসর্গ করছে। তাই না? আমাদের বগুড়ার কয়েকজন নেই, মানুষ আচ্ছা। আমার বাসায় গেছে বাবা। ও আমি একটা বলি, আমি যখন 60-তে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে হ্যাঁ। আমি নানা বাড়ি যাচ্ছি, আচ্ছা, আচ্ছা। সেই সময় শুনলাম শওকত আলীর লেখা আমি পড়ি। আচ্ছা, আচ্ছা। এবং শওকত আলী তখন ঠাকুরগাঁও কলেজে ছিলেন, আমি কলেজে গেছি শিক্ষক দেখা ছিলেন। করার জন্য। ও, এবং সেই সময় টলস্টয়ের ওয়ার এন্ড পিস বইটা ইতি হচ্ছে, লিলিতে হচ্ছে, ও, আমি ওকে দেখছি। আচ্ছা, আচ্ছা। দেখে আমি শওকত থেকে দেখা করে চলে গেছি। যাই দেখে আমার দুর্ভাগ্যক্রমে দেখা হয়নি, উনি চলে গেছেন জগন্নাথ কলেজে। ও, আমি তারপরও তার সঙ্গে দেখা করেছি ওই ঢাকায়। বাহ! এবং সেটা নিয়ে আমার একটা সাক্ষাৎকার এক জায়গায় ওই যে নিসর্গ পত্রিকায় বেরিয়েছে। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার অনেক অভিজ্ঞতা। আমরা কিন্তু আপনার সঙ্গে আবারও কথা বলবো। হ্যাঁ, আপনি আপনার স্মৃতি কথাগুলো বলবেন এবং কি জানি বলে
যাই হোক, আপনি অনেক মানে আপনার সমৃদ্ধ স্মৃতি রয়েছে, যেটা পাঠকদের জানা দরকার। তো আপনাকে বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমরা লেখক এবং আমাদের প্রিয়জন বজলুল করিম বাহার, তার সঙ্গে কথা বললাম। বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।